সত্যিকার দানব দানবী। লিখেছেন হেমেন্দ্র কুমার রায়। ইউরোপের অস্ট্রিয়া দেশে এই সত্য ঘটনাটি ঘটেছিল। আমরা ঘটনাটি উদ্ধার করব পুলিশের নিজের ডায়েরি থেকেই। পৃথিবীর অন্যান্য দেশের পুলিশের সঙ্গে অস্ট্রিয়ার পুলিশের মস্ত একটা তফাৎ আছে, সেটিও আপনাদের জানিয়ে রাখি। অন্য অন্য দেশের পুলিশ চুরি ডাকাতি খুনের কিনারা করবার জন্যে বাইরে কারু দরজায় গিয়ে ধর্ণা দেয় না, কিন্তু অস্ট্রিয়ার পুলিশ যখন কোনো গোলমেলে মামলায় পড়ে তখন প্রায়ই সেখানকার বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের সাহায্য নিয়ে থাকে। প্রফেসররা পুলিশকে সাহায্য করেন শুনে আপনারা বোধহয় অবাক হচ্ছেন, কিন্তু এতে অবাক হওয়ার কিছুই নেই। কারণ অস্ট্রিয়ার ইউনিভার্সিটিতে অপরাধ তত্ত্বের একটি বিভাগ আছে। ওই প্রফেসররা সেই বিভাগেই ছাত্রদের শিক্ষা দেন। ওখানকার এক একজন প্রফেসর অপরাধ তত্ত্বে এত বেশি পণ্ডিত যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডিটেকটিভরাও তাদের কাছে হার মানতে বাধ্য। নিচের ঘটনাটি শুনলেই আপনারা প্রফেসরদের বাহাদুরির কিছু কিছু প্রমাণ লাভ করবেন। বিখ্যাত ভিয়েনা শহর যে অস্ট্রিয়ার রাজধানী, এ কথা আপনারা সকলেই জানেন। ওই ভিয়েনা শহরের পুলিশের বড় সাহেবের কাছে একদিন ডাকযোগে একটি পার্সেল এলো। পার্সেলের মোড়ক খুলেই বড় সাহেবের চোখ স্থির আর কি। মোড়কটি পুরনো খবরের কাগজের, তার ভেতরে একটি চলতি সিগারেটের প্যাকেট এবং প্যাকেটের মধ্যে রয়েছে মানুষের বাঁ হাত থেকে কেটে নেওয়া একটি তর্জনী। দেখলেই বোঝা যায় আঙুলটা কাটা হয়েছে মেয়ে মানুষের হাত থেকে। 5 দিন পরে আবার এক পার্সেলের হাজির। তার মধ্যে রয়েছে স্ত্রীলোকের ডান হাত থেকে কেটে নেওয়া একটা মধ্যম আঙ্গুলি, আঙ্গুলে আবার একটি বিয়ের আংটি। বড় সাহেব তো হতভম্ব। এ কি ভয়ানক কাণ্ড! পুলিশের বড় সাহেব হয়ে জীবনে তিনি অনেক ভীষণ ব্যাপার দেখেছেন, কিন্তু এমন ভয়াবহ ব্যাপার তার কল্পনারও অতীত। সাধারণ হত্যাকারী চুপি চুপি খুন করে মানে মানে কোনো রকমে পালিয়ে যেতে পারলেই বাঁচে, কিন্তু এই পার্সেল দুটো যে পাঠিয়েছে সে এত বড় অসম সাহসী যে নিজের পৈশাচিক কাণ্ডের নমুনা বারবার পুলিশের বড় সাহেবের গোচরে আনতেও সংকুচিত হয়। সাধারণ খবরের কাগজের মোড়ক, সাধারণ সিগারেটের প্যাকেট এবং পার্সেলের ওপরের ঠিকানাও লেখা একটি নতুন টাইপরাইটারের সাহায্যে। ডাকঘরের ছাপও ভিয়েনা শহরের। ভিয়েনা শহরে কলকাতার চেয়েও বেশি লোক বাস করে। তার জনসংখ্যা প্রায় 18.5 লক্ষ। এত বড় শহরে লক্ষ লক্ষ বাসিন্দার ভেতর থেকে কোন শয়তান যে পুলিশের বড় সাহেবের সঙ্গে এই বিভৎস কৌতুক করেছে তা অনুমান করবার কোনো সূত্রই পার্সেলের ভেতর থেকে পাওয়া যায় না। অথচ এই পাপিষ্ঠকে তাড়াতাড়ি ধরতে না পারলে পুলিশের নিন্দার আর কোনো সীমা থাকবে না। আর কোনো উপায় না দেখে বড় সাহেব তখনই ইউনিভার্সিটির একজন পরিচিত প্রফেসরের কাছে ছুটে গেলেন। প্রফেসর তার বৈজ্ঞানিক পরীক্ষাগারে বসে সমস্ত ঘটনা শুনে বললেন, আঙুল দুটো দেখি। বড় সাহেব মোড়ক, সিগারেটের প্যাকেট, কাটা আঙুল দুটো এবং আংটি বার করে টেবিলের উপরে রাখলেন। খানিকক্ষণ মন দিয়ে পরীক্ষা করবার পর প্রফেসর বললেন, আঙুলের অবস্থা দেখে বেশ বোঝা যাচ্ছে তর্জনীর পর যখন মধ্যম আঙ্গুলি কেটে নেওয়া হয় হতভাগ্য স্ত্রীলোকটি তখনও জ্যান্ত। মরার দেহ থেকে কাটা আঙ্গুল এরকম হয় না, হয়তো এখনো সে জ্যান্ত আছে। একটি জীবন্ত মেয়ের 2 হাত থেকে 2টো আঙ্গুল কেটে নেওয়া হয়েছে, তাকে তিলে তিলে যন্ত্রণা দিয়ে খুন করা হচ্ছে। বড় সাহেব শিউরে উঠে বললেন, ভয়ানক প্রফেসর, ভয়ানক। আপনি তাড়াতাড়ি পরীক্ষা করুন, হয়তো হতভাগিনীকে এখনো আমরা বাঁচাতে পারি। প্রফেসর আঙুলের দিকে দৃষ্টি বদ্ধ করে বললেন, আঙুল দুটি দেখে বলা যায়
এ কোনো সাধারণ ছোট লোকের মেয়ের আঙুল নয়। তারপর আঙুল দুটো যে রকম সূক্ষ্মভাবে কাটা হয়েছে তা দেখে মনে হয়। বড় সাহেব সাগ্রহে বললেন, কি মনে হয় প্রফেসর, কি মনে হয়? মনে হয় সব ব্যবচ্ছেদ করতে হত্যাকারী খুব অভ্যস্ত, আর ব্যবচ্ছেদ করবার অস্ত্র শস্ত্র তার কাছেই আছে। বড় সাহেব, আমার বিশ্বাস হত্যাকারী হয় সাধারণ ডাক্তার, নয় অস্ত্র চিকিৎসক, নয় সে সব ব্যবচ্ছেদাগারে কাজ করে। কারণ অব্যবসায়ী কোনো লোক এমন কৌশলে আঙুল কাটতে পারে না। বড় সাহেব এতক্ষণ পরে একটা বড় সূত্র পেয়ে উৎসাহিত হয়ে উঠলেন। প্রফেসর বললেন, এভাবে যন্ত্রণা দিয়ে যে নরহত্যা করে সে নিশ্চয়ই নিষ্ঠুরতার ভক্ত। আংটিতে ওই সুতোটা বাঁধা কেন? বড় সাহেব হাস্য করে বললেন, প্রফেসর, ম্যাগনিফাইং গ্লাস দিয়ে ও সুতোটা অত মন দিয়ে দেখবার দরকার নেই। হাত দিয়ে না ছুঁয়ে আংটিটা তুলব বলে আমি ওই সুতো বেঁধেছি। প্রফেসর অতসী কাঁচের ভেতর দিয়ে রঙিন সুতোটা দেখতে দেখতে বললেন, সুতো আপনি বাঁধতে পারেন, কিন্তু সুতোর যে অংশ আংটির গায়ে বাঁধা ছিল সেখানটা এমন বেরঙা হয়ে গেছে কেন? আচ্ছা, দেখা যাক। খানিকক্ষণ সুতোটা নিয়ে রাসায়নিক পরীক্ষা করে প্রফেসর বললেন, সুতোর ভেতরে এক ধরনের অ্যাসিড দেওয়া রয়েছে। বড় সাহেব বিস্মিত হয়ে বললেন, ও অ্যাসিড তো আমার ছিল না, কি কি কাজে ওই অ্যাসিড ব্যবহার করা হয়? প্রফেসর বললেন, উপস্থিত ক্ষেত্রে হয়তো উল্কি তুলবার জন্যই ওই অ্যাসিড ব্যবহার করা হয়েছে। হুঁ, যা ভেবেছি তাই। এই দেখুন, কাটা মধ্যম আঙ্গুলের উপর থেকে উল্কি তোলবার চেষ্টা করা হয়েছে, কিন্তু অ্যাসিডে চামড়া ক্ষয়ে গেলেও দাগ দেখে বোঝা যায় আঙুলে উল্কিতে আঁকা ছিল একটা ছোট্ট সাপ। বড় সাহেব বললেন, ছোট্ট সাপ? হ্যাঁ বড় সাহেব, হত্যাকারী বোধ হয় কোনো স্ত্রীলোকের হাতে জোর করে একটা সাপ এঁকে দিয়েছিল। সে বোধ হয় বলতে চেয়েছিল, তুমি কাল সাপিনীর মতো দুষ্ট, তাই তোমার আঙুলে এই ছাপ দেখে দিলুম। কিন্তু তারপরও স্ত্রীলোকটি বোধ হয় তাকে পুলিশের ভয় দেখায়। হত্যাকারী তখন হয়তো বলে, তুমি আমাকে পুলিশের ভয় দেখাচ্ছ? বেশ, তাহলে পুলিশের কাছে যে আঙুল দিয়ে আমাকে দেখিয়ে দেবে, তোমার সেই আঙুলই কেটে নিয়ে আমি পুলিশের কাছে উপহার পাঠাবো। কিন্তু আঙুলটা পাঠাবার সময় সাবধানী হত্যাকারী উল্কিটা তুলে ফেলবার চেষ্টা করেছিল। শুনে বড় সাহেব বললেন, প্রফেসর, এইবারে আপনি কবির মতো কল্পনার আশ্রয় নিয়েছেন, এসব স্বাভাবিক কথা নয়। প্রফেসর হেসে বললেন, হ্যাঁ, আমার এই অনুমান মিথ্যে হতেও পারে, কিন্তু মনে রাখবেন আমরা কোনো স্বাভাবিক হত্যাকারীর কীর্তি নিয়ে আলোচনা করছি না। কিন্তু সে কথা এখন থাক, আপনাকে আসল পথ তো আমি দেখিয়ে দিয়েছি। আপনি অস্ত্র চিকিৎসকদের মধ্যেই হয়তো হত্যাকারীর সন্ধান পাবেন। পুলিশের বড় সাহেবের হুকুমে তখনই দলে দলে ডিটেকটিভ ও গুপ্তচর ভিয়েনার বিভিন্ন সব ব্যবচ্ছেদাগারে ও অস্ত্র চিকিৎসকদের বাড়ির দিকে ছুটল এবং প্রত্যেক ডাক্তারের গতিবিধির ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখা হলো। ভিয়েনার বিরাট জনসমুদ্রের মধ্যে পুলিশ এতক্ষণ ধরে একটা যেন দ্বীপের মতো ঠাঁই খুঁজে পেল। গোয়েন্দাদের আর দিশেহারার মতো হাবুডুবু খেতে হলো না। এই খোঁজাখুঁজির ফলে কয়েকজন অসাধু ডাক্তার ধরা পড়ল বটে, কিন্তু আসল অপরাধী তখনও নিরুদ্দেশ হয়েই রইল। তারপর একদিন একটি যুবক অস্ত্র চিকিৎসক পুলিশের বড় সাহেবের কাছে এসে যা বলল তা হচ্ছে এই, আসল অপরাধী কে তা আমি জানি না বটে, কিন্তু আমার মনে একটা সন্দেহের উদয় হয়েছে। কিছুদিন আগে আমাদের হাসপাতালে আনা উইস নামে একটি মেয়ে ডাক্তার কাজ করতে আসে। আনা যত রোগী দেখত তাদের সকলকেই বলতো, ডাক্তার স্মিথস এর কাছে গিয়ে
অস্ত্রচিকিৎসা করতে। অথচ ডাক্তার স্মিথস আমাদের হাসপাতালের দলভুক্ত নন। পরে জানা যায় ডাক্তার স্মিথসের সঙ্গে আনার বিয়ের কথা চলছে। তারপর ডাক্তার মহলে কানাঘুষায় শোনা গেল ডাক্তার স্মিথস নাকি একই রোগীর ওপরে অকারণে বারবার অস্ত্র প্রয়োগ করে ডাবলতে ডাবল ফি আদায় করেন, যেন তিনি খুব সহজেই তাড়াতাড়ি বড়লোক হয়ে উঠতে চান। কিছুদিন পরে শুনলুম আনার সঙ্গে ডাক্তার স্মিথসের বিয়ের সম্পর্ক ভেঙে গেছে। তিনি বার্থা নামে আর একটি মেয়ে ডাক্তারকে বিয়ে করতে চান। দিন কয়েক হলো আনা আমাদের হাসপাতালের কাজ ছেড়ে চলে গিয়েছে। ডাক্তার স্মিথসও এখন শহরের বাইরে গিয়েছেন, আর বার্থারও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। গোয়েন্দারা এইবারে ডাক্তার স্মিথসের সন্ধান করতে লাগলো। স্মিথসের এক পরিচিত রোগী খবর দিল সে ডাক্তারকে সামারলিং এর ট্রেন ধরতে দেখেছে। সামারলিং হচ্ছে অস্ট্রিয়ারই একটি পাহাড়ে জায়গা। লোকে সেখানে হাওয়া বদলাতে যায়। পাহাড়ের কোনো নির্জন স্থানে একটি বাড়ি। গোয়েন্দারা সেইখানেই ডাক্তার স্মিথসকে আবিষ্কার করল। তখন অনেক রাত হয়ে গেছে। স্তব্ধতা ভেদ করে সশব্দে বইছে কনকনে ঠান্ডা বাতাস। অন্ধকার আকাশে একটা তারা পর্যন্ত উঁকি মারছে না। গোয়েন্দারা চুপি চুপি বাড়ির দরজার কাছে গিয়ে দাঁড়াতে না দাঁড়াতেই সভয়ে শুনতে পেল মৌন রাত্রি হঠাৎ কেঁপে উঠল স্ত্রী কণ্ঠের তীব্র ও তীক্ষ্ণ আর্তনাদে। কে যেন বিষম যন্ত্রণায় চেঁচিয়ে উঠেই আবার থেমে গেল। আধা অন্ধকারে একটা প্রকাণ্ড লম্বা চওড়া মূর্তি আস্তে আস্তে সদর দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। তার পেছনে পেছনে একটি স্ত্রীলোক। একজন ডিটেকটিভ তাড়াতাড়ি এগিয়ে গিয়ে গম্ভীর স্বরে বলল, ডাক্তার, তুমি আমাদের বন্দী। ডাক্তার এক লাফে পিছিয়ে গিয়ে বাড়ির দরজা আবার বন্ধ করবার চেষ্টা করল, কিন্তু তার আগেই গোয়েন্দারা তাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। তখন আরম্ভ হলো বিষম এক ধস্তাধস্তি। কিন্তু সেই বিশাল বপু মহাবলিষ্ঠ ডাক্তারকে কাবু করা সহজ নয় দেখে একজন গোয়েন্দা রিভলভারের মার দিয়ে এত জোরে তার মাথায় আঘাত করল যে সে তক্ষুনি অজ্ঞান হয়ে পড়ে গেল। তার সঙ্গিনী স্ত্রীলোকটিও ধরা পড়ল। সে হচ্ছে বার্থা, ডাক্তারের নতুন বউ। বাড়ির ভেতরে একটা ঘর। অস্ত্রোপচারের টেবিলের ওপরে পাওয়া গেল হতভাগিনী আনাকে অর্ধ অচেতন অবস্থায়। তার দুই হাতে ব্যান্ডেজ বাঁধা। ইথারের গন্ধে ঘর পরিপূর্ণ। কয়েক ঘন্টা পরে আনা বলল, হ্যাঁ, ডাক্তার স্মিথস আমাকে বিয়ে করবেন বলে আমি তার কাছে গিয়ে অস্ত্রচিকিৎসা করবার জন্যে রোগীদের পরামর্শ দিতাম। একই রোগীর দেহে অকারণে বারবার অস্ত্র চালিয়ে ডাক্তার অন্যায়ভাবে অতিরিক্ত অর্থ আদায় করতেন। তারপর ডাক্তার আমাকে ছেড়ে বার্থাকে বিয়ে করতে চান। সেই জন্যে আমি রাগ করে বলি তার অন্যায় চিকিৎসার কথা পুলিশের কাছে প্রকাশ করে দেব। ডাক্তারও তখন খাপ্পা হয়ে একদিন আমাকে ধরে জোর করে আমার হাতে উল্কির এক সাপ এঁকে দেন। তারপরেও আমি পুলিশে খবর দিতে চাই শুনে তিনি আমার কাছে মাপ চেয়ে অনুতপ্তভাবে বলেন, আচ্ছা, আমি তোমাকেই বিয়ে করব, কিন্তু বিয়ের আগে আমি হপ্তাখানেকের জন্যে সামারলিংয়ে হাওয়া বদলাতে যেতে চাই। তুমিও চলো আমার সঙ্গে। আমি খুব খুশি হয়ে বোকার মতো ডাক্তারের সঙ্গে এখানে চলে আসি। তারপর আমার এই দুর্দশা হয়েছে। ডাক্তার আর বার্থা দুজনে মিলে আমার দু হাতের দুটো আঙুল কেটে নিয়েছে। আঙুল কেটে নিয়ে ডাক্তার আমাকে বলেছে, কাল সাপিনী, তোমার আঙুলে কাল সাপ এঁকে দিয়েছি, তবুও তোমার চৈতন্য হয়নি। আচ্ছা, ধীরে ধীরে সমস্ত হাত কেটে নিয়ে আমি তোমার বন্ধু পুলিশকেই উপহার দেব। আপনারা না এলে এই দানব আর দানবী আমার দেহকে খণ্ড খণ্ড করে আমাকে নিশ্চয়ই হত্যা করত।
ডাক্তার স্মিথসের আর বিচার হলো না, কারণ গোয়েন্দার রিভলভারের চোটে তার খুলি কেটে গিয়েছিল এবং তাতেই তার মৃত্যু হয়। বার্থা গেল জেলখানায়।